ভোটের প্রচার শুরুর এক সপ্তাহের মধ্যে উত্তপ্ত নির্বাচনী মাঠ। সারা দেশে সংঘর্ষ, হামলা আর প্রাণহানির ঘটনা এখন নিত্যদিনের। দাবিতে জবাবদিহির সরকার হবে কিনা সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। বগুড়ায় জনসভায় তারেক রহমান। দেশকে লক্ষ্যে পৌঁছাতে হলে হাঁটতে হবে। শুরু হয়েছে নির্বাচনের কাউন্টডাউন। রাজনৈতিক উত্তেজনা আর অনিশ্চয়তার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনীতি। দরকার গেলে কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না, সারা দেশের উন্নয়ন করা হবে বলেছেন তারেক রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। আজ চট্টগ্রাম বিভাগীয় সফরে যাচ্ছেন জামায়াত আমির। 2 দশক পরে নিজ জেলা বগুড়ায় তারেক রহমান ঘরের ছেলেকে বরণ করলো বগুড়াবাসী। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে আগের মতো সরল বিশ্বাস করছে না জনগণ। জানিয়ে দিব এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান ক্ষমতায় এলে সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরবার ব্যবস্থা করতে পারবার পর থেকেই এই প্রচারণাটা চলে আসছিল যে তারেক রহমান বাংলাদেশে ফেরার এক রকমের সমর্থন পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকেও, এই কথার ভিত্তিতে বা এই প্রতিশ্রুতির ভিত্তিতে যে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবেন। বিশেষভাবে ভারতের সঙ্গে বিএনপির সখ্যতার ভিত্তি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে তারেক রহমানের সক্রিয়তার বিষয়টি, সেটা একরকম ভারতে বাংলাদেশে দুতরফেই বারবার আলোচিত হচ্ছিল। তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় মানে জামায়াতে ইসলামী, তাদের মূল প্রতিদ্বন্দ্বী, তার নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তো বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বলেই বেড়াচ্ছেন যে ভারতের সঙ্গে 3 চুক্তি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। তার প্রথম চুক্তিটি হচ্ছে এই যে তিনি বাংলাদেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করবেন, মানে বাংলাদেশে তিনি আওয়ামী রাজনীতির আবারও প্রবেশাধিকার দেবেন, তাদেরকে পুনর্বাসিত করবেন। এরপর বিএনপি এ ধরনের যুক্তির কোনো ভিত্তি নেই, জামায়াতে ইসলামী মিথ্যা প্রচারণা করছে বলে প্রতিবাদ জানালেও এই আলাপটা থামেনি। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যখন নিয়মিত ব্রিফিংয়ে এসেছেন তখন ভারতীয় সাংবাদিকরা তারেক রহমান ফেরবার পরপরই তাকে প্রশ্ন করেছিলেন যে ভারত নাকি তারেক রহমানকে দেশে ফিরতে সমর্থন দিয়েছে, এ কথাটা কি সত্যি? তারপর তো পানি আরো গড়িয়েছে। ভারতের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা যে বেড়েছে তার প্রমাণ বুঝতে বাকি থাকেনি যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন, প্রধানমন্ত্রী মোদী শোক বার্তা দিয়েছেন, আর সর্বশেষ ভারতের সংসদে শোক প্রস্তাব পাঠ হয়েছে, নীরবতা পালন হয়েছে খালেদা জিয়ার শোকে। এই সব মিলিয়ে ভারত আর তারেক রহমানের ঘনিষ্ঠতা নিয়ে যেমন নির্বাচনের হাওয়ার মধ্যে আলাপ বেড়েছে, সবচেয়ে বেশি যে আলাপ বেড়েছে সেটা হচ্ছে এই ঘনিষ্ঠতার মূল ভিত্তি হয়ে আছে তারেক রহমান আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। শেখ হাসিনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যম উইয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে তার উচিত হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কারণ শেখ হাসিনা তারেক রহমানকে বলছেন যে একটা কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না এবং আওয়ামী লীগ প্রস্তুত একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে। শেখ হাসিনা উইয়ান নিউজের ওই সাক্ষাৎকারে, যে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান আর বিএনপিকে কি বিশ্বাস করা যায়,
তখন তিনি একদিকে যেমন বলেছেন তারেক রহমান জনগণের টাকা লুটপাট করে লন্ডনে আরামে নির্বাসনে 17 বছর কাটিয়ে এখন একটা ভালো সময়ে দেশে ফিরে এসেছেন। তিনি যেমন বলেছেন যে বিএনপি সুযোগ পেলেই খুব স্বল্পমেয়াদী লাভের জন্যেও চরমপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে ফেলতে পারে, সেটাই বিএনপিকে নিয়ে তার সবচেয়ে বেশি শঙ্কা। এই সব কথা যেমন তিনি বলেছেন, তেমনি শেখ হাসিনা I would urge them to, মানে আমি বিএনপির প্রতি তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আবারও ফিরিয়ে আনতে যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই অবস্থায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশিত হলো যখন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সাময়িকীগুলোর একটি টাইম ম্যাগাজিনে, সেই সাক্ষাৎকারটি, যে সাক্ষাৎকার নিতে টাইম ম্যাগাজিনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যুরো চিফ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এলেন, যে সাক্ষাৎকারের মাধ্যমে তারেক রহমানকে একরকমের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে টাইম ম্যাগাজিনে, যে সাক্ষাৎকারে এর পাশাপাশি টাইম ম্যাগাজিনের সাংবাদিক তাকে প্রডিগাল সান মানে পথভ্রষ্ট পুত্র, তারপর অন্ধকার সময়ের রাজপুত্র, ঘুষ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, মার্কিন তার বার্তায় যাকে কিনা সহিংসতা এবং চৌর্যবৃত্তির প্রশাসনের কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছে, এমন নানা কথা বলা হলেও তারেক রহমান ওই সাক্ষাৎকারে, আমি নিশ্চিত তার যথেষ্ট সুযোগ ছিল, তিনি কোনোভাবেই আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে কোনো নেতিবাচক বাক্য বা শব্দ উচ্চারণ করেন নাই। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তার বিরুদ্ধে দুর্নীতির এত এত অভিযোগ, যেই অভিযোগে তিনি ১/১১ সরকারের সময় চরম নির্যাতনের শিকার হয়েছিলেন, সে প্রসঙ্গে তারেক রহমান সোজাসুজি উত্তর দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে, কাজেই তিনি সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। কিন্তু শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে সেসব মামলা চলতে পেরেছে এতদিন, বা এমন কোনো অভিযোগ তিনি আনেননি। বরং ১/১১ সরকারের সময় তিনি যে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন হেফাজতে থাকা অবস্থায়, সাংবাদিক যখন ওই প্রসঙ্গে আলাপ করেছেন টাইম ম্যাগাজিনে, তারেক রহমান তখন বলেছেন এখনো যখন বেশি শীত পড়লে তিনি পিঠে ব্যথা অনুভব করেন, তখন তিনি মনে করেন যে তার একটা দায়িত্ব আছে যে এ ধরনের ঘটনায় এরকম রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন আর কেউ না হয় সেটা নিশ্চিত করা। তার মা কারাবরণ করেছিলেন, তার মাকে দুর্নীতির দায়ে মামলার মুখোমুখি হতে হয়েছে ১/১১ সরকারের সময়। এরপর শেখ হাসিনা আমলের পুরোটা সময়ই তিনি আইন, বিচার, গ্রেফতার এসবের মুখোমুখি ছিলেন। এ প্রসঙ্গে যখন কথা হয়েছে তখনও টাইম ম্যাগাজিনে তিনি বলেছেন ওগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচার ছিল বটে, কিন্তু শেখ হাসিনার নাম কিংবা আওয়ামী লীগের নাম উল্লেখ করেন নাই। মায়ের মৃত্যুতে অশ্রুসজল হয়েছেন, কিন্তু বিএনপির অনেক নেতা যেমন অভিযোগ করেন যে শেখ হাসিনাই একরকম তার মাকে কারারুদ্ধ করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিংবা বিএনপি পন্থী অনেকে যেমন বলেন যে শেখ হাসিনা কারাগারে রেখে স্লো পয়জনিং করেছেন খালেদা জিয়াকে, এমন কোনো অভিযোগ তারেক রহমান তার বাগানে বসে, ঢাকার বাড়ির বাগানে বসে যখন টাইম ম্যাগাজিনের সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন তখন করেন নাই। বরং তারেক রহমান যে বিরাট সাহসী একটা মন্তব্য করেছেন এই সাক্ষাৎকারটিতে, যেই সাক্ষাৎকারটিতে ক্রমাগতভাবে আসলে সাংবাদিক বিভিন্নভাবে তাকে ইউনিভার্সিটি ড্রপ আউট, মানে তিনি যে একজন গ্র্যাজুয়েটও নন, ইউনিভার্সিটির পড়ালেখাও শেষ করতে পারেন নাই, কিংবা তার সম্পর্কে আরো নানা রকম অভিযোগ, এমনকি তাকে বেশিরভাগ লোক এখনো বাংলাদেশে খাম্বা তারেক বলে চেনে, এমন সব কথা যদিও বা সাংবাদিক সেখানে উল্লেখ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারেক রহমানের এই সাক্ষাৎকারটি বিশেষ হয়ে উঠেছে তার এই সাহসী মন্তব্যটির জন্য, যে এমন একটা পরিস্থিতিতে যখন সরাসরি বলা হচ্ছে ভারতের সমর্থনে তিনি এসেছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে তিনি বাংলাদেশে ফিরতে পেরেছেন, নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, তারেক রহমান এই প্রভাবশালী ম্যাগাজিনের সাক্ষাৎকারে সরাসরি বলেছেন কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া তিনি আদর্শিকভাবে পছন্দ করেন না।
তিনি সরাসরি উত্তর দেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক ছিল কি ছিল না। সাংবাদিক লিখছেন যে রহমান won't be drawn out on whether excluding the আওয়ামী লীগ was correct, মানে ওই প্রশ্নের উত্তর দিতে তাকে টেনে আনা যায়নি বটে, কিন্তু তারেক রহমান বলেছেন তিনি ইন প্রিন্সিপাল, তিনি আদর্শগতভাবে কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী নন। তিনি বলেছেন যে আজকে যদি আপনি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করেন তাহলে কি গ্যারান্টি আছে, কি নিশ্চয়তা আছে যে আগামীকাল আপনি আমার দলকে নিষেধ করবেন না। কাজেই তারেক রহমান বলেছেন অবশ্যই যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকেন তাকে তার বিচারের মুখোমুখি হতে হবে। দে মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্সেস। যদি কেউ অপরাধ করে থাকেন সে অপরাধের বিচার হতে হবে, কিন্তু রাজনৈতিক দলকে ঢালাওভাবে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। তারেক রহমানের এই অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবেই মনে করায় যে যেমনভাবে বিএনপি কিন্তু রাস্তায় নামেনি, বিএনপি ছাত্রদল কেউই রাস্তায় নামেনি যখন মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডেডলাইন দিয়ে হাসনাত আবদুল্লাহ রাস্তায় নেমে এসেছিলেন এবং তার সঙ্গে এসে জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলো যুক্ত হয়েছিল। বিএনপি কিন্তু তখন আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামেনি। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিএনপি যদিও সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল, কিন্তু বিএনপি কখনো এই দাবি নিজে তোলেনি। আর জাতীয় পার্টি নিষেধাজ্ঞার দাবিতে যখন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তরুণ নেতা নুরুল হক নুরু, ভিপি নুরু, গণ অধিকার পরিষদ নেতা, সেই ভিপি নূর আর তার সাধারণ সম্পাদক রাশেদ খান বিরাট মিছিল নিয়ে রাস্তায় নেমে এলেন এবং জাতীয় পার্টি অফিস অভিমুখে ভাঙচুর, অগ্নিসংযোগের দিকে অগ্রসর হলেন এবং তাদের মিছিলের আকার দেখে এটা বুঝতে অসুবিধা হচ্ছিল না যে নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামী সহ জনবলে অত্যন্ত শক্তিশালী বিভিন্ন রাজনৈতিক পক্ষ তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু জাতীয় পার্টি নিষেধাজ্ঞার ওই দাবির সঙ্গে নুরুল হক নুরু কিংবা কোনো দল যে দাবিতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি পরে ডেডলাইন দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন, বিএনপিকে কিন্তু পাশে পাওয়া যায় নাই। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীররা নুরুল হক নুরুকে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার দাবিতে রাস্তায় নামার পর সেনাবাহিনী ব্যাপক প্রহার করার পর যে জরুরি মিটিং যমুনায় ডেকেছিলেন ডক্টর ইউনূস, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন বটে, কিন্তু বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের মধ্যে কোনো আলাপ হয় নাই। জাতীয় পার্টি যে এখনো রাজনীতিতে টিকে আছে, নিষেধাজ্ঞার কবলে পড়ে নাই এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে, তার একটা বড় কারণ বিএনপির এই পাশে দাঁড়ানো। সেটা কিন্তু জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব এরাও স্বীকার করেন। কাজেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান ক্ষমতায় এলে সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? সেসব প্রশ্নের উত্তর পেতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে তারেক রহমানকে। টাইম ম্যাগাজিন যেমন বলছে, সত্যিকার অর্থে ভোটে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব পেতে হবে, নিশ্চয়ই তাকে তেমন সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যেই সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি তেমন সিদ্ধান্ত নিতে পারবেন। তবে তারেক রহমানকে বাহবা দিতেই হয় যে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব কম কথা বলেছেন। শুরুতেই বলেছেন তিনি কথায় তত ভালো না, বরং তিনি কোনো একটা কাজ পেলে সে কাজটি শেষ করায় বিশ্বাসী। সেই সাক্ষাৎকারেও তারেক রহমান যে সুস্পষ্ট করে বললেন রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে তার আদর্শিক আপত্তি আছে, সেটা বড় ধরনের সাহসী মন্তব্যই বটে। তারেক রহমানকে টাইম ম্যাগাজিন এই প্রসঙ্গেও জিজ্ঞেস করেছিল যে 2024 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তন তো ইসলামপন্থীদের বিরাট উত্থান,
তারেক রহমান সে প্রসঙ্গেও উত্তরে বলেছেন, ইসলামপন্থীদের উত্থান, চরমপন্থা নিয়ে আশঙ্কায় এর কোনো বিষয়ে না যেয়ে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ চায় এমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হোক যেই রাজনৈতিক অধিকারে তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে। এবং তারেক রহমান বলেছেন, সকল মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে তাই একসঙ্গে কাজ করতে হবে। সকল মানুষ একসঙ্গে এবং সকলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই অঙ্গীকার প্রকাশটিও আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।